বাংলাদেশ যে দেশটি যে দেশটির জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে দেশটির স্বাধীনতা আর গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিল, আজ সেই দেশেই বাড়ছে মব ভায়োলেন্স, বাড়ছে আইনহীনতার শঙ্কা। প্রিয় বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো বাংলাদেশ সাম্প্রতিক ইস্যু এবং অনেকগুলো বিষয় নিয়ে। সম্প্রতি আমরা দেখেছি যে কোনো ইস্যুতে উত্তেজিত জনতা রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছে, কখনো গুজবের ভিত্তিতে, কখনো রাজনৈতিক প্ররোচনায়, কখনো আবার প্রশাসনের নিষ্ক্রিয়তায় এই বিশৃঙ্খলা বাড়ছে। সম্প্রতি আপনারা দেখতে পারবেন, বিগত তানভীর ইমাম, তার বাবা বিখ্যাত প্রয়াত এস.টি. ইমামের ছেলে, সিরাজগঞ্জ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য, বিগত সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার বাসা অবৈধ টাকা পয়সা আছে বা টাকা অনেক টাকা আছে, স্বর্ণালংকার আছে, এই কথা বলে একদল উচ্ছৃঙ্খল জনতা সেই বাসাতে লুটপাট করতে গেছে। ছাত্র জনতা নামধারী কথিত, আমরা জানি না আসলে ওখানে ছাত্র, আমি কিছু বয়স্ক মানুষও দেখেছি। তো তারা সেখানে লুটপাট করতে গিয়েছে এবং পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে। এখন পরে সাংবাদিকরা যে নিউজটা করেছে যে ওটা নাকি তানভীর ইমামের সাবেক স্ত্রী, যিনি ২০০১ সালে তার সাথে ডিভোর্স হয়ে যায়, এবং সেই স্ত্রীর বাবার বাসা। দেখুন দেশ কোথায় গিয়ে ঠেকেছে। একটা পক্ষ জেনে বা না জেনে তারা বলছে যে এখানে তানভীর ইমামের বাড়ি এটা, এবং সেখানে অনেক ২০০ কোটি ৩০০ কোটি টাকা আছে, এরকম রিউমার ছড়াচ্ছে। সেখানে গেলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর সামনে তারা তল্লাশি চালালেন। তারা ধ্বংসযজ্ঞ বলা যাবে না, তারা তল্লাশি লুটপাট করলেন। সেখানে আইন শৃঙ্খলা নিষ্ক্রিয়তা। অবশ্য ২ দিন পরে আমাদের মাননীয় প্রেস সচিব, তিনি তো সব কাজেই এখন হাজির হন। তিনি স্বরাষ্ট্র হলেও তিনি ব্রিফিং করেন, পররাষ্ট্র হলেও তিনি ব্রিফিং করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সব জায়গায় উনি আছেন, এবং উনি ব্রিফ করলেন যে ৩ জন গ্রেপ্তার হয়েছে। সবসময় পরে দেখলাম যে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। উনি কেন এটা নিয়ে বিবৃতি দিলেন না? কেন এটা প্রেস উইংকে দিতে হবে? বা আচ্ছা, যেই দিক, এই লুটপাট বা এই আ ইয়ার শেষ কোথায়? আমরা আপনারা তাহলে কি, তারা চাইলে যেকোনো বাসায় মানে তল্লাশি চালাতে পারবে, সেই অধিকার কি তাকে দেওয়া হয়েছে? নাকি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকার? এছাড়াও আ ৩২ ভাঙা বা আরো কিছু, সেগুলো পিছনে যাবে। কিন্তু কন্টিনিউ তো এগুলো ঘটছে। আসলে আইন আদালত, এগুলো তো আদালত একটা প্রশাসনকে নির্দেশ দিবেন। সেখান থেকে প্রশাসন, আদালত, বিজ্ঞ আদালতের রায় পালন করবেন। সেখানে গিয়ে তারা আ যদি সার্চ ওয়ারেন্ট থাকে সেটা দেখাবে। তারপরে এটাই তো দেশের প্রচলিত আইনে এতদিন ধরে হয়ে আসছে। তাহলে কি এটাই নতুন স্বাধীনতার নমুনা আমরা দেখতে পাচ্ছি? প্রিয় দর্শক, আজকে ৭ই মার্চ, ঐতিহাসিক সেই ৭ই মার্চ, বঙ্গবন্ধুর যে একতর্জনীতেই হাতের ইশারায় যে স্বাধীনতার তিনি যে ডাক দিয়েছিলেন, আজকে সেই মহেন্দ্রক্ষণের মহেন্দ্র দিন, মহাকাব্যের ইতিহাস, যিনি অবশ্যই এটা নিয়ে নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু গুণদের একটা কবিতাও আছে। হুম? প্র অবশেষে সেই মহাক্ষণ এলো, রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে তিনি এগিয়ে এলেন এবং বললেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। প্রিয় বন্ধুগণ, আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে আসিনি, যেহেতু ৭ই মার্চ, তো কথা বলতেই হচ্ছে। আম তবুও আমরা সাম্প্রতিক সময়ে আমাদের বিবিসিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আ একটা সাক্ষাৎকার প্রচার হয়েছে। তিনি সম্প্রতি সময়ে বলেছেন যে দেশে আইন শৃঙ্খলা নাকি ঠিকই আছে এবং আগের চেয়ে ভালো আছে। প্রশ্নটা আপনাদের হাতেই তুলে দিলাম। মানে ৪০ টা বাসে ডাকাতি, প্রতিদিন খুন, রাহাজানি, ছিনতাই, এবং একটা পরিসংখ্যান, আইন শৃঙ্খলা পরিসংখ্যান এবং সাম্প্রতিক কিছু গণমাধ্যমে পরিসংখ্যান প্রকাশ হয়েছে, যে গতবারের চেয়ে গত ৫ই আগস্টের পরে বাংলাদেশে নাকি কয়েক
কোন আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে, ডাকাতি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। সেখানে যদি আগে থেকে থাকে ১০০ এখন হয়ে গেছে ৭০০, ১,০০০, ১২০০, ১৪০০ এরকম একটা তথ্য বের হয়েছে। তাহলে কি সেই তথ্যগুলো ভুল? বা এই যে প্রতিদিন আমরা Facebook, YouTube স্ক্রল করলে যেগুলো দেখতে পাচ্ছি, হুম? ৮ বছরের শিশু ধর্ষণ। আগে যে হয়নি তা নয়। কিন্তু কয়েক গুণ কেন বেড়ে গেল? আমরা তো এই স্বাধীনতা এটা তাহলে কি ধরে নেব যে এটা লুটপাটের স্বাধীনতা? প্রিয় বন্ধুগণ, অবাক করার আরো বিষয় হলো আমাদের এই অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক মহলও কিন্তু উদ্বিগ্ন। তারা বলেছে আইনশৃঙ্খলা অবনতি হলে আমাদের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। তাহলে এবার আপনারা বলুন আসলে আমরা কোন দিকে যাব? সরকার প্রত্যেক সরকারই অবশ্যই প্রতিশ্রুতিগুলো দেয়। সরকার প্রতিবারই প্রতিশ্রুতি দেয় যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে কি আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? পুলিশ তো আসলে তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ যে নিষ্ক্রিয় থাকবে এটাই স্বাভাবিক। বা তারা এখনো মানসিকভাবে চাঙ্গা হতে পারছে না। এই যেমন একটা কয়দিন আগে আমি একটা লোকের কথা শুনলাম। উনি একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বলছে, "আমার ভাইকে ওরা রাস্তায় পিটিয়ে মেরে ফেলল। কিন্তু এখনো বিচার পাইনি। কেউ গ্রেপ্তার হয়নি। তাহলে আমরা কোথায় যাব?" আসলে এটা নিয়ে আমাদের করণীয় কি? আমরা কি সত্যি এমন দেশ চেয়েছিলাম যেখানে মানুষ আতঙ্কে দিন কাটবে? আমাদের এখন দরকার আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনগণকে গুজব থেকে দূরে রাখা এবং ন্যায় বিচারের ব্যবস্থা নিশ্চিত করা। এটা তো আসলে আ সরকারকেই এটা নিতে হবে। সরকারকেই ব্যবস্থা নিতে হবে। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সরকারের, সেনাবাহিনীর। সেখানে আমাদেরও কিছু দায় থাকে। আমরা এমন কোনো উস্কানিতে পা দিব না, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়। যা বলছিলাম ৭ই মার্চ নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আজকের সেই ঐতিহাসিক ৭ই মার্চ, মহেন্দ্র দিন। আমাদের ৭ই মার্চ নিয়ে বলতে গেলে আসলে তো অনেক কথাই আসে। আমি কোনো কথা বলব না। আমি শুধু ৭ই মার্চ নিয়ে একটা কবিতার যে নির্মলেন্দু গুণের সেই কবিতাটা পাঠ করতে চাই এখানে। চলুন পাঠ করি। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না। এই বৃক্ষ ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেই দিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কের বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার বৃহৎ মঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তর আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকাল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। ধুধু মাঠ ছিল দূরবাদলে ঢাকা। সবুজে সবুজময় আমাদেরই স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠের ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে করে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, বৃদ্ধ বেশ্যা ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকরণের দল বেঁধে। একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার।
সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাহার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।